মিছিল করে বহিষ্কার, এইগুলির বাইরে মানে লোক দেখানো এগুলো। এই ঘটনা একটা উদাহরণ হতে পারে কিনা যে এইটা নিয়ে বিএনপির দলীয়ভাবে এই যে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বা কোন একটা দলকে রাজনৈতিক দায় নেওয়ার একটা প্রবণতা সাধারণ মানুষ বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। তো এই বিষয়ে বিএনপি ইতোমধ্যে তারেক রহমান সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন, ফখরুল সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন। এই পুরো ব্যাপারটিকে জড়িয়ে কোনো পক্ষ কি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা করছে, এটা করছে। আমি ওই আলোচনা যাওয়ার আগে আপনার মূল শিরোনামটাই বলি, যে বলছেন না সন্ত্রাসী কোনো দলের নয়। আসলে সন্ত্রাসী কোনো না কোনো দলের, দল ছাড়া সন্ত্রাসী হয় না। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি। ধরেন এই কাজটা যারা করছে, ছাত্র দল, যাদের নাম আসছে, ছাত্র দল অথবা যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল, বুঝতো, এই লোকগুলি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো? পারতো না। তখন যুব লীগ করতো অথবা ছাত্র লীগ করতো অথবা স্বেচ্ছাসেবক লীগ করতো। ওরা কোথায় এখন? ওরা এখন দড়ির উপরে আছে। তো 15 বছর এরা কোথায় ছিল? দড়ির উপর ছিল। তো যারা দড়ির উপর ছিল তারা হঠাৎ করে, মানে যারা আগে বিলাই ছিল তারা এখন সিংহ হয়ে গেল কেমন করে? দলের কারণে হয়েছে ভাই। ব্যাপারটা সিম্পল। এরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হলে কাজটা করতে পারতো না। কোনো বাম দল করতে পারবে? যে কোনো একটা বাম দল করতে পারবে? পারবে না তো। এখন এরা কেন করতে পারে? এটা তো সরকারে নাই, তাহলে কি কারণে করে? করতে পারে এই কারণে যে যারা এদেরকে থামাবে, যারা থামাবে তারা মনে করে এদের দল তো আগামীতে ক্ষমতায় আসবে। আমি যদি এদেরকে থামাই, একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিবে। অতএব তারা থামাতে চায় না। দেখেন 3 লাখ টাকা থেকে চাঁদা চেয়েছে, 3 লাখ টাকা করে অনেকদিন ধরে চাচ্ছে। আজকে চূড়ান্ত, মানে বুধবার দিন চূড়ান্ত হিটটা তারা করছে। যতদিন ধরে চাচ্ছে ততদিন ধরে পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই কেন? দেয় নাই কারণ তারা মনে করছে নেওয়া যাবে না, কারণ এ তো ক্ষমতায় আসতেছে। কাজেই দলের নয় কথাটা একদম ভুল। কথাটা হলো সন্ত্রাসীরা সবসময় কোনো না কোনো দলের। দল না হলে বাংলাদেশে এখন সন্ত্রাসী করা সম্ভব না। আগেকার দিনে শুনতাম আন্তঃজেলা ডাকাত দল, অমুক দল, তমুক দল, মানে ওরা হলো প্রফেশনাল ডাকাত। ওগুলো এখন আর নাই, এখন হলো দলীয় ডাকাত। আপনি কোনো না কোনো দলের সঙ্গে আছেন বলে আপনি ডাকাতি করতে পারছেন। এই প্রসঙ্গে মাসুদ ভাই, যদি আমি এর সাথে আরেকটি প্রশ্ন যোগ করে দিই, আপনি আর আলোচনার মধ্যে এই বিষয়েই বলছি। যেভাবে ধরেন বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, যেহেতু ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এখন এর প্রভাবটা কম, তো এখন তো অন্তর্বর্তী সরকার চলছে, তো সেক্ষেত্রে বিএনপিকে টার্গেট করে বা দলীয়ভাবে সবাই কি বিএনপিরই লোক, এটাকে নিশ্চিত করে বলা যায়? আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি তাহলে সক্রিয় নয়? না, আপনি ওই পয়েন্টটা আমি প্রথমেই আপনি বলছিলেন, ওই লাইনে আমি যাবো একটু পরে। সেটা হলো কি আপনার, যে ধরেন সরকার তো একটা তো মানে গভর্নমেন্ট একটা আছে দেশে, অবশ্যই। তাদের কাজটা কি? তাদের কাজটা হলো, দেখেন এখানে দুটো ঘটনা। একটা হলো তাদের কিছু বললেই বলে কি পুলিশের মনোবল নষ্ট হয়ে গেছে। তো আপনি যদি বুঝেন পুলিশের মনোবল নষ্ট হয়েছে, তো মনোবল গড়ে তুলেন না। কেন 1 বছর অনেক লম্বা সময় ভাই। 1 বছর পুলিশের মনোবলকে আবার জাগ্রত করার জন্য আপনি কি করছেন? কিছুই করেন নাই। কিন্তু হাউতাস করছেন যে পুলিশের মনোবল নাই। কারণ পুলিশের মনোবল জাগ্রত করার জন্য আমার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তো 3 মাস প্রেস কনফারেন্স করে। এতে কি পুলিশ জাগ্রত হবে? হবে না তো, এবং হয়ও নাই। তো এখন এই জাগ্রত করার জন্য যে জিনিসটা করার দরকার ছিল সেই কাজটাই তো আপনি করতেছেন না করে বলেন যে পুলিশ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো কি, আমি যেটা পার্সোনালি মনে করি ভাই, এখানে কতগুলি গেম আছে। গেমগুলো কি এই সরকারের মধ্যে আমার কেন যেন মনে হয় এই সরকারের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে, এক ধরনের প্রবণতা কাজ করে। সেটা হলো বিরাজনীতিকরণের একটা প্রবণতা কাজ করে। ওনারা খুব স্লোলি মানুষের মধ্যে একটা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে সকল পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না। এই জন্য দরকার একটা নন পার্টিজান গভর্নমেন্ট, যেমন আমি ডক্টর ইউনূস, আমি এটা এবং এই জন্য কিন্তু দেখবেন মাঝখানে 5 বছর ডক্টর ইউনূসকে চাই, কে বলতেছে উনি যতদিন বেঁচে থাকেন আজীবন ওনাকে চাই। এই ধরনের একটা হুজুক কিন্তু মাঝখানে তোলা হয়েছিল। এটা আবার উঠবে, নিশ্চিত থাকেন। এটা কেন করা হচ্ছে? যে পলিটিক্যাল পার্টিগুলো কিছু পারবে না, এবং আওয়ামী লীগ পারে নাই। আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসতেছে। আর বিএনপিতে স্বৈরাচারই হবে,
এই ডিসিশনটা আপনি কি করে নিলেন? বলবেন যে আগে ছিল। কত আগে ছিল? বিএনপি ক্ষমতা ছিল 17-18 বছর আগে। 17-18 বছর আগে আপনি একজনকে যেরকম দেখছেন সে ওরকমই আছে, আপনি কি করে ভাবেন? চেঞ্জ তো হতে পারে। এই এতগুলো বছরের মধ্যে তো অনেক কিছু চেঞ্জ হয়। তো সেই জিনিসটাই আমি বলছি যে এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসবে, এটা এত সরলীকৃত একটা বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আরেকটা কারণ বলি আপনাকে আমি, দেখেন কিছুদিন আগে এই লালমনিরহাটের আপনার পাটগ্রামে থানায় একটা ঝামেলা হলো এবং তার সঙ্গে বিএনপির কিছু লোক জড়িত আছে বলে বলা হলো, কনফার্ম না, বলা হলো যে বিএনপি লোক জড়িত আছে। ওখানে ওই সময়ে জামাতের আমির বললেন, পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এখন নির্বাচনের পরিবেশ নেই। উনি যখন পাটগ্রামের উদাহরণ দেন তখন কিন্তু উনি পটিয়ার উদাহরণটা আবার দেন না, কারণ পটিয়া আবার বিএনপি নাই, ওইখানে অন্য কোনো দল আছে, ওই উদাহরণ উনি দেন না। তো সবাই না এই ঘটনার থেকে নিজস্ব রাজনৈতিক ফয়দাটা নেওয়ার চেষ্টা করে। ওনাদের রাজনৈতিক ফয়দাটা কি, ওটা শেষে এটাও বলেন যে আমাদের দলের কারো নাম কিন্তু এর সঙ্গে জড়িত নাই। এখন নাই, এটা 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 একদম যে মিথ্যা বলছেন তাও না, আসলেও নাই, কারণ ওনাদের দলের উপর নিয়ন্ত্রণটা ভালো আছে। আবার মাঝখানে দেখলাম যে একটা পাওয়াগুলো খবর কয়েকদিন আগে তাকে তারা বহিষ্কারও করলো, কাজে একদম নাই তা না। তো এখন এই বহিষ্কার করার নির্দেশনা কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যানের কাছ থেকে এর আগেও এসেছে, আজকেও এসেছে, মিটফোটের ঘটনার পরও এসেছে। দেখেন এটা আবার অন্য জিনিস, এটা অন্য জিনিস, এইভাবে ওনারা থামাতে পারবেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে, চুলার উপরে আছে, গরম হয়ে গেছে, এখন পাতিলটাকে ঠান্ডা করতে হবে। আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে এমনি ছিটাই দিলেন, ছ্যাঁত ছ্যাঁত করে শব্দ হবে, কিন্তু পাতিল ঠান্ডা হবে? পাতিল ঠান্ডা হবে না। ওনারা যেটা করতেছেন ওই ছ্যাঁত ছ্যাঁত করে শব্দ করতেছেন, দেখো আমরা থামানোর চেষ্টা করছি। ওনারা থামান কোনগুলো? ওনারা থামানোর যেগুলো মিডিয়াতে আসে। ঘটনা ঘটছে বুধবারে, ঘটনা ঘটছে বুধবারে, আমরা জানতে পারছি শুক্রবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিলা। তো উনি কি বুধবারে ওনাদেরকে বহিষ্কার করছে? করছে? করে নাই তো। ওনার দলের লোক জানে না এই ঘটনা বুধবার দিন ঘটে গেছে? জানে। পুলিশ জানে না? জানে। তুই কোনো আওয়াজ দেয় নাই। যখন পাবলিক হয়ে গেছে বিষয়টা, তখন সবাই উঠে পড়ে লাগছে, তখন এই দেয় বিবৃতি, ও করে মিছিল, ও করে বহিষ্কার, এইগুলির মানে লোক দেখানো এগুলো। এগুলি একটা ঘটনা, একটা প্রতিক্রিয়াকেও আমি মনে করি না যে আসলে আন্তরিকভাবে তারা এই সমস্যাগুলোর সমাধান চায়। এটা দেখানোর জন্য করতেছে। তো ওই যদি তারা করতো, তারা বুধবার দিন করতো, আমরা ওনাদের বহিষ্কারের আদেশ শোনার পর বুঝতাম, তত বুঝি নেই। 2024 জুলাই থেকে 2025 জুলাই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা স্বপ্ন বা নতুন বাংলাদেশের একটা বীজ বপন করেছিল তখন আমাদের শিক্ষার্থীদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের, বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের সবার সম্পৃক্ততায়। তো যেহেতু আজকে 1 বছর পূর্তি, সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে আজকের অবস্থানে দাঁড়িয়ে এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করে এসেছিলাম, পুরো বিষয়টার উপর আপনার আলোকপাত কি? শুনেন, আমি বলি আপনাকে, 1 বছর আগে নতুন কোনো সম্ভাবনার বীজ রোপণ করা হয়তো হয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে কি, বীজটা যেখানে রোপণ করা হয়েছে না, তার উপরে একটা জগদ্দল পাথরের মতো কিছু লোক দাঁড়ায় আছে। ওই বীজ থেকে আর অঙ্কুরোদ্গম হচ্ছে না, কারণ দাঁড়ায় আছে তো, ও পা না সরানো পর্যন্ত অঙ্কুরোদ্গম হবে না। এটা হলো 1 নম্বর কথা। হাহুতাশ একটা অনেকে করে যে সেই ঐক্য কেন নাই, সেই ঐক্য থাকার কোনো কারণই নাই, থাকবে কেন? ওই সময় ঐক্যটা হয়েছিল কেন? ওই সময় ঐক্যটা হয়েছিল আমাদের সবার সামনে একটা দানব ছিল, শেখ হাসিনা, তার সরকার একটা দানবের মতো আমাদের সবার সামনে দাঁড়িয়েছিল। তার উপস্থিতির কারণে আমরা সবাই আমাদের নিজেদের জীবনকে বিপন্ন বোধ করছিলাম, সবাই মিলে তাকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেছে। সেখানে কোনো নেতা ছিল না, অনেক নেতা এখন খাড়াই গেছে, অনেকে মেটিকুলাস কি যেন খুঁজে, ওখানে খুঁজুক, আরেকজন স্বীকৃতি দেয়, আমেরিকায় যায় স্বীকৃতি দেয়। যে লোক স্বীকৃতি দেয় ডক্টর ইউনূস, উনি তো আন্দোলনের সঙ্গেই ছিল না, এই আন্দোলনের কোনো জায়গায় ছিল না। বাই চান্স যে আগে দেখতাম না বাগদাদের রাস্তা হাতে ছেড়ে দেয়, হাতে ধরে ধরে নিয়ে আসে, সে রাজা হয়, উনি হলো সেরকম রাজা। এগুলো রিয়েলিটি রে ভাই, মানতে হবে আপনাকে। কাজে এই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, তার মাধ্যমে ওই স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, জায়গাটা খালি হয়ে গেছে। এখন কাকে বসানো চায়, কাকে বসানো যায় বলে ওনাকে আইনে বসায় দেওয়া হয়েছে।
ওনাকে যে বসাইছে এটা যে একটা দায়িত্ব, এটা এই ভদ্রলোক বুঝতে পারে নাই। উনি এখানে বসে নিয়ে উনি ওনার কাজ করতেছে, ওনার যে এজেন্ডাগুলি আছে সেগুলি করতেছে। ওনার গ্রামীণের কত বছর পর্যন্ত তার ট্যাক্স ফ্রি করতে হবে সেটা করে নিছে, নিজের মামলাগুলিকে নির্বাহী আদেশে প্রত্যাহার করে নিছে, গ্রামীণের নামে ইউনিভার্সিটি নিয়ে নিছে, ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিছে, এগুলি নিয়ে নিছে। উনি ওনার কাজগুলি করতেছেন, আর কোনো কাজ নাই। ওই ইলন মাস্কের সঙ্গে চুক্তি করতেছে গ্রামীণের, কেন এই কাজটা গ্রামীণ ছাড়া অন্য কেউ করতে পারতো না? কোনো প্রমাণ হয়েছে? কোনো টেন্ডার হয়েছে? কোনো আলোচনা হয়েছে? ইলন মাস্কের আমাজনও তো এই আপনার স্যাটেলাইট দেয়, তো ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? হয় নাই। উনি ওনাকে নিয়ে বসছেন যে এটা নিয়ে করলে ট্রাম্পের কাছাকাছি যাওয়া যাবে। ট্রাম্প তার নিয়ে হাসি ঠাট্টা করতে আগে, কারণ ট্রাম্পের কাছাকাছি যাওয়ার জন্য ইলন মাস্ককে ধরছিল। যে মই ধরছে এই মই তখন আর বন্ধ যায় না, পরে বেরিয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। কারণ হিতে বিপরীতের কারণে 35% ট্যাক্স পেয়ে গেছি আমরা উপহার হিসাবে। আমাদের যান যায়, আমাদের এই যান যে যাবে, এই যান সহজে ফিরে রাখতে পারবে না। এই ট্যাক্স মৌকুব করার জন্য বিদেশের লোক পাঠায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে, তো ওকে ওখানে তার কাউন্টার বার্তার সাথে আলাপ করবে, ফালতু সমস্ত কাজ করবে। এরা হলো কি, ওই যে বললাম না যে বীজের উপর দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় আছে। যতদিন এরা এখানে থাকবে ততদিন ওই সম্ভাবনার বীজ আর অঙ্কুরোদ্গম হবে না ভাই। এটা হলো রিয়েলিটি। এখানে যতক্ষণ পর্যন্ত একটা মানে আপনার রেগুলার গভর্নমেন্ট না আসবে, এই গভর্নমেন্টের কোনো একটা কাজে কোনো জবাবদিহিতা আছে? কোনো জবাবদিহিতা নেই। উনি একটা কাজ করছেন, এই কাজটা ভালো কি মন্দ প্রশ্নগুলো উনি উত্তর দেন না। হঠাৎ করে ঈদের আগের দিন বলতেছে যে এপ্রিল মাসে নির্বাচন হবে। আমি বললাম হোয়াই এপ্রিল? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই এপ্রিল, কেন মার্চ নয় অথবা কেন মে নয়? আপনি আমাকে ব্যাখ্যা করেন। কোনো ব্যাখ্যা দিছে? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নাই। এদিকে বিএনপি আন্দোলন করে যে ডিসেম্বর 31শে ডিসেম্বরের পরে একদিনও না। কিন্তু মাসুদ কামাল সাহেব, সবাই তো নির্বাচনের রোড ম্যাপটি চাচ্ছিলেন। বিভিন্ন জনসভায় জামাত ইসলামের নায়েব আমির বলেন, তারপরে বিএনপি, ইভেন এনসিপি, তারাও 2 থেকে 3টি আসনকে বলেছে যে আমি 2 থেকে 3টি আসনে ভাগ বাটোয়ারা করে এই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তারা কিন্তু আসলে নির্বাচনের রোড ম্যাপটি চাচ্ছেন। চাওয়া তো অন্যায়, এটা আমিও চাই। সেটাই তো আমার কথা রোড ম্যাপ, আপনি যে এপ্রিলের কথা ঘোষণা করলেন, এটা কেন? কারণটা বলবেন না? আমি আপনার এখানে 11টার সময় আসছি, আমি তো 11:30 আসতে পারতাম না, আবার 11টায় আসতে হইতো, তাহলে এই প্রোগ্রামটা আমি ধরতে পারতাম না। একটা কারণ তো লাগবে 11টায় আসার, এটাই হলো কারণ। উনি কেন এপ্রিল, মানে একটা কেন ব্যাখ্যা ডিসেম্বর নয়? আসলে সাধারণ মানুষ আসলে জানতে ডিসেম্বর চায় চেয়েছিল ব্যাখ্যা। বাংলাদেশের জন্য নির্বাচনের আইডিয়াল টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এটা আইডিয়াল টাইম একদম। আসলে এছাড়া অন্য যখনই দিবেন কোনো ঝামেলা থাকবে। তুমি দিলেন এপ্রিল, কেন এপ্রিল? আবার এদিকে দেখেন পলিটিক্যাল পার্টি, একটা বিশাল পলিটিক্যাল পার্টি, তারা নাকি জনগণের পার্টি, কে? বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যে আন্দোলন করতেছে, তো তার আন্দোলনের সঙ্গে আমিও আছি, কারণ আমারটা মিলে গেছে, আমিও ডিসেম্বর চাই। তো হঠাৎ করে 13 জুন উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেলেন, কেন গেলেন ভাই? আপনি ইচ্ছা হলো আপনি চলে গেলেন, আপনার ইচ্ছা, আপনি বিএনপি লিডার মানলাম, আপনার ইচ্ছা হলো আপনি ডিসেম্বর থেকে 2 মাস পিছিয়ে দিলেন, হলো। তাহলে আপনার সঙ্গে জনগণ কোথায়? ভাই, বিএনপির জন্য কিন্তু আমি না, আমার জন্য বিএনপি। যখন পলিটিক্যাল পার্টিগুলো এই চিন্তাটা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না। সমস্যাটা হলো এই জায়গায়, এবং এই জায়গাটা কখন বাস্তবায়িত হবে, এটা কখন মানে আপনার ফলপ্রসূ হবে, তখনই হবে যখন নাকি পলিটিক্যাল পার্টিগুলি জনগণকে ভয় পাবে। যখন নাকি নির্বাচনটা হবে তখন সে ভয় পাবে, এই পাবলিক আগামী আমার ভোট দিব না যদি আমি এগুলি করি। আমি